অবস্থার সুযোগ নিলেন আপনি? ছি! আয়ান থমকায়। ওকে দুষ্টুমি ভাবটাও উধাও ওর। বাটারফ্লাইয়ের কিছু মনে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু ওকে যে ভুল বুঝছে মেয়েটা। লেট মি এক্সপ্লেইন। কথাটা শেষ করতে পারলো না অফিসার, তার আগেই সজোরে এক থাপ্পড়ে পড়ল গালে। আক্রোশে কাঁপছে তারা, চর দিয়েও যেন শান্ত হতে পারলো না ও। নিজের রুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে নামতেই বাসার কলিং বেল বাজে ওদের। আয়নের নড়বার শক্তি নেই, থম মেরে দাঁড়িয়ে আছে এক জায়গায়। অজ্ঞতা খুঁজতে খুঁজতে দাঁড়াই গিয়ে দরজা খুলল। বাড়িয়ালি এসেছেন। মেয়েটাকে দেখে প্রশস্ত হাসলেন মহিলা। সুপের বাটি এগিয়ে দিয়ে পশ্চিমা ভাষায় বললেন, যারা যেন বুঝতে পারল না কথাগুলো। ঘোরের মধ্যেই সুপের বাটিটা নিল বাড়িয়ালের হাত থেকে। পরপর শুধলো ইংরেজিতে, আমার কাপড় আপনি বদলে দিয়েছিলেন? মহিলা অপেক্ষা করে না, ওকে দোলাচলে ফেলে পা বাড়ায় নিজের বাসার দিকে। যারা স্তব্ধ, ধীরে ধীরে মন পড়ে সবটা ওর। ও তো নিজে থেকে প্রথমে চুমু খেয়েছিল আয়নকে, বমিও করেছে মানুষটার গায়ে, এখন আবার থাপ্পড়ও মেরে এসেছে। এবার কি করে সামনে যাবে ও অফিসারে? ধীর পায়ে রুমের সামনে এসে দাঁড়ায় আরশি। দরজা হালকা ভিড়ানো দেখে থমকায় মেয়েটা। উকি দিয়ে ভেতরে পরিস্থিতি বোঝার আগে ভেসে আসে শেহজাদের রাশভারী কণ্ঠ। এত দেরি হলো কেন আসতে? ঢোক গেল ও, গলা ভিজিয়ে খামচে ধরলো শাড়ির দুপাশ। পরপর দরজা ঠেলে সামনে চাইতে যেন আটকে উঠলো অন্তরাত্মা। জাম্বুবান পেছনে ঘুরে দাঁড়িয়ে, চওড়া পেটে সুতোর নাম গন্ধ নেই, শার্ট খুলে ফেলেছে বহুত আগে। এভাবে প্রফেসরকে তো ওই একবারই দেখেছিল মেয়েটা, সেবার জ্বরের সময়। আরশির ভাবনার মধ্যে ফিরে চায় শেহজাদ। প্যান্টের পকেটে হাত ভরে এগিয়ে আসে কিশোরীর সামনে। ওই রহস্যে ঘেরা নীল চোখে চোখাচোখি হতে চোখ নামিয়ে ফেললো মেয়েটা। কোণঠার ভিড় ঠেলে ঠুলে তাকালো মেঝেতে। প্রফেসরের নিরেট আনন্দ, কিন্তু হুট করে কামনায় পিষ্টু হাতে নিজে থেকে এগিয়ে থামলো আরশির কোমরে। এক টানে মেয়েটাকে মেশালো উদম বুকের সাথে। হাঁসফাঁস করে উঠলো আরশি, কোমর বেঁকে এলো কাতুকুতু এড়াতে। রাঙা গালি বিড়বিড় করে বলল, কাকে বললো আন্টি পটাতে? এমন অজগরের মতো পেঁচিয়ে ধরলে পটানো যায়? বাঁকা হাসলো শেহজাদ, পাতলা কানের লতিতে ঠোঁট ছুঁয়ে আওড়ালো, তাহলে কে বলেছিল এত সুন্দর করে সাজতে? আর এখন পেছিয়ে ধরলে আমার দোষ? ধরাস ধরাস শব্দ বাড়লো মেয়েটার বক্ষে। ছটফটে বের হতে চাইল প্রফেসর হাত সরিয়ে, কিন্তু অমন শক্তপোক্ত হাত সরানো তো দূর, নাড়াতে পারল না আরশি। উপায় না পেয়ে হড়বড়ালো, আপনি না চেঞ্জ করবেন, আমি কাপড় বের করে দিই, ট্রলিতেই আছে সব। শেহজাদের অধৈর্যরা গলায় নেমেছে মেয়েটার, সেভাবেই বলল, কাপড় পরার মুড নেই এখন। শিউরে উঠল আরশি। মানুষটার প্রতিটি স্পর্শে শাড়ির দুপাশ যেন আরো জোরে খামচে ধরল মুষ্টিবদ্ধ হাত। নখ গেঁথে গেল তালুতে, কম্পিত স্বরে অস্পষ্টে শুধালো, তাহলে কেন ডেকেছেন আমায় এখানে? একটা ফিউচার শেহজাদ আর মেবি আরশির জন্য। কেঁপে উঠল মেয়েটা। থামলো প্রফেসর, গলার খাঁজ থেকে মুখ তুললো মন্থর গতিতে। নীল চোখে তাকিয়ে দেখলো দাগ হওয়া জায়গাটা। কাঁপছো কেন ভাবে? আরশি ঠোঁট টিপলো রাগে। কাঁপছে কেন এটাও জানতে হবে ওনাকে। আনত মুখে দাঁতে দাঁত পিষল মেয়েটা, বিড়বিড় করেই বলল, আপনি যে পরিমাণ গোমরামুখ, তাহলে আপনার ফিউচার শেহজাদ কি পরিমাণে গোমরামুখ হবে সেই ভেবেই কাঁপছি। না মানে ফিউচার শেহজাদ যদি গোমরামুখ হয়, তাহলে ফিউচার আরশিও কি তার মায়ের মতো শব্দ করে বিড়বিড় করবে? প্রফেসরের চোখে নিখাত কৌতুক। নিম্নষ্ঠ কামড়ে প্রশ্নটা করতেই মুখ তুলল আরশি। টান টান কপালে ভাঁজ পড়ল ওর, চোখা নাকটা ফুঁসে উঠল রাগে। প্রতিবাদে কিছু বলতে গিয়েও ঠোঁট টিপে আটকালো নিজেকে। নেহা তো ভালো মানুষ দেখে ঝগড়াঝাটি করে না, তাই বলে কথায় কথায় এভাবে খোঁচা মারবে লোকটা? ফুট করেই নিচতলা থেকে গলা শোনা গেল মেহমুদ হাসানের। শেহজাদকে ডাকছেন উনি। ছেলের বাড়ির লোকেরা সব চলে এসেছে যে। মানুষটার খেয়াল সেদিকে ঘুরতেই সুযোগ বুঝে কোমর থেকে হাত সরিয়ে ফেলল আরশি।
ত্রস্ত পা চালিয়ে রুম থেকে বের হতে যাবে, তখনই ডাক দিল শেহজাদ। পেছন থেকে বলে উঠল, কোনটা পড়বো বলে দিয়ে যাবে না? আরশি থমকালো। অনিচ্ছা সত্ত্বেও ফিরে চাইলো চওড়া হেসে, কিন্তু অমন প্রকাণ্ড গতরের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মুহূর্তে বাম হাতটা চলে এলো চোখের ওপর। সবাই তো এক জিনিসই পারবে, আপনি বরং ইউনিক কিছু ট্রাই করুন। প্রফেসর ধরতে পারল না বোধহয় কথাগুলো। ভ্রু বেঁকে এলো তার। অবাক স্বরে জিজ্ঞেস করলো, ইউনিক কিছু ট্রাই করবো মানে? ফের আনমনে আওড়ালো আরশি। চিবিয়ে চিবিয়ে বলল, আপনার তো মুড নেই কাপড় চোপড় পরার, তাহলে এইভাবেই চলে আসুন না নিচে। আপনাকে অমন অ্যাবসাবত বের করে নামতে দেখলে এমি আপু যদি খুশিতে অ্যাটাক ফ্যাটাক করে ওখানে উপরে চলে যায়, তাহলে আমারও আর কষ্ট করে তাকে উপরে পাঠাতে হবে না। সে যাদের অবিচল ঠোঁটের গতি পাল্টায়, বেঁকে আসে এক পাশে। আরশি থমকায়। এই রে, এটাও শুনে ফেললো জাম্বুবান। অ্যামেলিয়ার না হওয়া মার্ডার মিস্ট্রি ফাঁস হয়ে যাবে নাকি? ভয়ে জিভে ঠোঁট ভেজালো ও। হড়বড়ালো বড্ড অগোছালো ভাবে। উপরে চলে যাবে মানে রুফটপে আর কি যাবে আর কি, আলাদা করে কথা বলতে হবে না জামাইবাবুর সাথে। ওইটাই বলছিলাম, আসি হ্যাঁ, আন্টি মনে হয় ডাকছে আমাকে। মেয়েটা অপেক্ষা করে না, দু হাতে শাড়ির দুপাশ খামচে ধূপধাপ নেমে যায় সিঁড়ি ভেঙে। কিশোরীর প্রস্থান পানে এক দৃষ্টিতে তাকিয়ে প্রফেসর। আরশিকে ধরে আটকে রাখার সুযোগ থাকলেও এগোয় না। উদম গায়ে প্যান্টের পকেট হতেই হাত গজে পরপর। থুতুনি গলায় ঠেকিয়ে নিঃশব্দে হেসে আওড়ায়। খরগোশের মা তার মানে আসলেই জেলাস। ইমপ্রেসিভ। গোটা রুম জুড়ে পায়চারি করছে যারা। দাঁত দিয়ে নখ কামড়ে শুধু ভাবছে কিভাবে একটা সরি বলা যায় আয়ানকে। না, সরি বললো তো কম হয়ে যাবে, ওরকম একটা চর ওর গালে এসে পড়লে ওখানেই তো কেঁদে কেটে ভাসিয়ে দিত মেয়েটা। সেখানে অত বড়সড় একটা মানুষ কিচ্ছুটি বলল না। তখনই আয়ান বের হলো রুম থেকে। পুলিশের ইউনিফর্মে একটা গাট্টা গুট্টা শরীর, তবে থমথমে মুখে আজ আর কাউকে দেখার তাড়া নেই। মাঝে মধ্যে রাতেও হুট করে বের হতে হয় ওকে, তখন ওর বাটারফ্লাইকে খোঁজে চোখ জোড়া। মেয়েটাকে একবার না দেখলে কাজে মন বসে না। সবসময় কেন ডাকেন বের হওয়ার সময় এই প্রশ্ন এড়াতে বলে, দরজা ভালো করে লক করে নিও। কিন্তু আজকেই যেন ব্যতিক্রম ঘটলো এই রুটিনের। কিন্তু বুটের আওয়াজ টের পেতে যারা তড়িঘড়ি করে এসে সামনে দাঁড়ায়। অফিসারের চোখ ফোনের স্ক্রিনে, হাতে ট্রলি। এগোতে গিয়েও থমকায় পাজোড়া, তবুও তাকায় না মেয়েটার দিকে। যারার অনুতাপে পোড়া মুখ টানোয়ানো। এক হাত দিয়ে অন্য হাত কচলে ক্ষীণ স্বরে বলল, সরি। কোনো মতে গলা চিরে এটুকু বের হতেই মাথা তুলল আয়ান। ভ্রু বাঁকিয়ে শুধালো, For what? কণ্ঠে রুক্ষতা। আস্তে করে জিজ্ঞেস করলেও ধক করে উঠল মেয়েটার বুক। চোখের কোটো টলমল হলো মুহূর্তেই। ধরে আসা গলায় শুধু আওড়ালো, আপনাকে ভুল বোঝার জন্য। অফিসার হাসলো অল্প। কোনো কিছু না বলে চলে যেতে নিলেই ফের সামনে থেকে আটকালো যারা। মেঝেতে চেয়ে থেকেই বলল, আজ বলবেন না দরজা ভালো করে লক করে রাখতে? আয়নের বুটজোড়া থামে না। পাশ কাটিয়ে হাঁটা শুরু করলে হাতের তর্জনী মুঠোয় করে আঁকড়ে ধরে মেয়েটা। আমার উপর এত কেন রাগ করেছেন? আমি তো বললাম যারা কথা শেষ করতে পারে না, তার আগে ওই নরম মুঠোয় থাকা খসখসে আঙুলটা ছাড়িয়ে নেয় অফিসার। দীর্ঘ এক শ্বাস ফেলে হাতের ঘড়িতে সময় দেখে বলল, তুমি বলছিলে না প্রথম দিনে তোমার অন্য বাসা খোঁজা উচিত ছিল? তোমাকে আর কষ্ট করে অন্য বাসা খুঁজতে হবে না, আমি চলে যাচ্ছি। এতদিন তোমাকে বিরক্ত করার জন্য আই এম সরি। প্রস্তর সম মুখের কথাগুলো তীরের মতো এসে লাগে মেয়েটার বুকে। মূর্তি বনে দাঁড়িয়ে থাকে ও। অফিসার ব্যস্ত পা বাড়ায়, শব্দ করে দরজা খুলে বেরিয়েও যায় পরপর, কিন্তু নড়তে পারে না শুধু যারা। পায়ের পাতা যেন আটকে আছে মেঝেতে, বুকের ভিতর ভেঙে চুরে যাচ্ছে।
গলার কাছটায় দলা পাকানো কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে ওর। কাল থেকে বানর মশাই আর থাকবে না এই বাসায়। ওকে বাটারফ্লাই বলেও আর ডাকবে না কেউ। ভাবতে ডুকরে ওঠে মেয়েটা, হাঁটু ভেঙে বসে পড়ে ফ্লোরে। তখনই বেল বাজে দরজায়। বেলের শব্দ শুনে চোখ মুছে ক্রস্ত উঠে দাঁড়ালো যারা। ভেজা গালে মলিন হাসলো। বানর মশাই তার বাটারফ্লাইকে একা ফেলে চলে যাবে, এটা হয় বুঝি? অপেক্ষা করে না ও, দৌড়ে আসে দরজার কাছে। তাড়াহুড়োয় না দেখেই খুলে ফেলে কাঠের ডোর। অমনি দপ করে নিভে যায় মুখের হাসিটা, অস্ফুটে আওড়ায়। কে আপনি? ছোট ছোট মরিচ বাতিতে সেজেছে হাসান ভিলার ভেতরটাও। সাদা টাইলসে মোড়ানো পুরো বাড়িতে আজ আর্টিফিশিয়াল অর্কিড ফুলের মিশেল। মেহমানদের সাথে আলাপ সারছেন মেহমেদ হাসান। অ্যামিলিয়াকে বসানো হয়েছে ছেলের পাশে, তবু ওর চোখ জোড়া ঘুরে ফিরে যাচ্ছে দোতলার ঘরটায়। শেহজাদের নামার অপেক্ষায় অধীর মন ভুলেই গেছে আজ এঙ্গেজমেন্টটা কার। পাশ থেকে বিষয়টা লক্ষ্য করলেন মরিয়ম বেগম। পেছন থেকে হেসে ঝুঁকে আসলেন অ্যামেলিয়ার কানের কাছে। ভুলে যাস না মা, তুই কিন্তু কথা দিয়েছিলি আমাকে, আদি যেন কষ্ট না পায়। ঢোক গেলে অ্যামি। ক্রস্ত চোখ সরাতে ওপর থেকে নেমে আসলো আরশি। এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। ভদ্র মহিলা আদ্রিয়ানের মা বাবার সাথে পরিচয় করিয়ে দেন ছেলের বউকে। অ্যামিলিয়ার ভেতরটা পড়ে তখন। আরশির ওই হাসি হাসি মুখটা সহ্য হয় না ওর। হুট করেই আদের মা শুধোয় পশ্চিমা ভাষায়। শেহজাদ তো। মরিয়ম বেগমের কথা শেষ হওয়ার আগেই রুম ছেড়ে বেরোয় শেহজাদ। পরনে আরশির শাড়ির রঙের সাথে মেলানো শার্ট, চুলগুলো পড়ে আছে কপালের ওপর। হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি ভেঙে নামে লম্বা চওড়া মানুষটা। আরশি তবদা খায়। জাম্বুবানের এই রূপ আগে কেন দেখেনি ও? এত স্নিগ্ধ কি শুধু ওর কাছে লাগছে মানুষটাকে, নাকি সবারই লাগছে এমন? দুহাতে চোখ ডোলে আরশি। ফের বড় বড় করে তাকানোর আগে সামনে এসে দাঁড়ায় প্রফেসর। ভ্রু নাচিয়ে কি হয়েছে জানতে চাইলে সে সজোরে দুপাশে মাথা নাড়ালো মেয়েটা। মাথা খারাপ যে ও বলবে জাম্বুবান দেখতে সুন্দর? প্রেস্টিজ চলে যাবে না? শেহজাদকে দেখেই উঠে আসে অ্যামেলিয়ার হবু বর। নিজে থেকে হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। পরিচয় দিতে ছোট করে বলল, আদি। অমনি কপালে ভাঁজ পড়লো আরশির। কেমন শোনা শোনা ঠেকলো না কণ্ঠটা। কিন্তু সে কি করে শুনবে এ লোকের কণ্ঠ? দেখলই তো প্রথমবার। প্রফেসর পকেটে এক হাত গুজে অন্য হাত বাড়ালো আদির দিকে। শেহজাদ। লোকটার চোখ পরপর গিয়ে পড়লো আরশির ওপর। ফর্সা মুখে অল্প হাসলো, আওড়ালো পশ্চিমা ভাষায়, ইনি বুঝি আপনার ওয়াইফ? ভীষণ সুন্দর দেখতে। আই মাস্ট সে ইউ আর সো ড্যাম লাকি ব্রো। দ্বিতীয়বার কণ্ঠ শুনেও খটকা গেল না মেয়েটার। বারবার মনে হলো এই গলার স্বর আগেও শুনেছে ও, শুধু কোথায় যে শুনেছে এটাই মনে করতে পারলো না। একবার বলবে বিষয়টা জাম্বুবানকে, কিন্তু শেহজাদের দিকে চাইতেই দমে গেল ও। প্রফেসর ওই ওশান ব্লু চোখ জুড়ে বিস্তর কালো ছায়া, চেহারায় স্পষ্ট রাগ, তবুও যেন জোর করে ধরে রেখেছে ঠোঁটের হাসিটা। অমনি সব তালগোল পাকিয়ে গেল আরশির। ঢোক গেলে চুপ করে দাঁড়িয়ে রইল পাশে। মনে মনে ভাবলো, একটু আগেই তো ঠিক ছিল, হঠাৎ করে মুখটা এমন হয়ে গেল কেন জাম্বুবানের? শেহজাদের উত্তর এলো না দেখে হুহা করে হেসে উঠল আদি। কাঁধে হাত রেখে ইংরেজিতে বলল, এ কি সিরিয়াস হয়ে গেলেন নাকি প্রফেসর? চিন্তা নেই, আপনার বউ চুরি করে নিয়ে যাব না। আদির কথায় বাকিরা হেসে উঠলেও নির্বিকার আননে দাঁড়িয়ে শেহজাদ। ব্যাধের দৃষ্টি যেন শিকারের উপরেই। শুধু মাত্র ভদ্রতার খাতিরে কিছু বলতে পারলো না মুখে, নইলে এতক্ষণে পায়ে হেঁটে বাড়ি ফেরার মতো অবস্থা হয়তো থাকতো না এই লোক। পরিস্থিতি সামলাতে আংটি বদলের তাগাদা দেন মেহমেদ হাসান। আদিকে এনে বসান অ্যামেলিয়ার পাশে। অনুষ্ঠান শুরু হলেও স্বাভাবিক হয় না শেহজাদ। অমন গম্ভীর হয়ে থাকতে দেখে ঠোঁট শুরু করলো আরশি। সবাই কত আনন্দ করছে, আর ওর জাম্বুবানটাকে দেখো। পরপরই পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়ালো মেয়েটা।
প্রফেসরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে আওড়ালো। আপনার কি ওয়াশরুম পেয়েছে? শেহজাদ পাশ ফিরে চাইতেই ঘাবড়ে গেল আরশি। দাঁত বের করে বলল, না মানে মুখটা শক্ত করে রেখেছেন তো তাই ভাবলাম। মুহূর্তে ওর হাত চেপে ধরল প্রফেসর। কথা শেষ করার আগে টেনে নিয়ে যেতে লাগলো কোথাও একটা। মেয়েটার চোখ কোটর ছাড়ায় বিরক্ত স্বরে হিসিয়ে বলে, আরে মশাই, আমার তো আর আপনার মতো ওয়াশরুম পাইনি, তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন ওদিকে? আমার সামনেই করবেন নাকি? আমি কিন্তু বমি করে দিব বলছি। ইয়ার্ডের সবুজ ঘাসের বুকে পুরো আস্তরণ বরফের। ঝিরে ঝিরে তুষারপাত হচ্ছে পুরো শহর জুড়ে। তবে ঝিমিয়ে নিয়ে আলোয় মোড়ানো নিউ ইয়র্কের রাত। কর্মব্যস্তগুলো মানুষজন ক্লান্ত পা বাড়িয়েছে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। বিরতিহীনভাবে জলজল করছে ডিজিটাল বিলবোর্ডগুলো। হাসান ভিলায় আংটি বদলের পর্ব শেষ। এরপরই খাওয়া দাওয়ার পালা। মেহমেদ হাসান ব্যস্ত সেদিকটায়। তবে মরিয়ম বেগম অনেকক্ষণ যাবতই খুঁজছেন শেহজাদ আর আরশিকে। একটু আগেও তো ওনার পাশেই দাঁড়ানো ছিল। অনুষ্ঠান শেষ না হতেই হুট করে কোথায় গেল দুটোতে। ঠিক সেই সময়ই আরশির পিঠ গিয়ে ঠেকল ওয়াশরুমের পাশের দেয়ালটায়। পেলব হাত দুটো মুঠোয় করে মাথার উপর উঠিয়েছে শেহজাদ। অন্য হাতে চেপে ধরেছে মেয়েটার মুখ। এত বেশি কথা কেন বলো তুমি? আরশি ওই অবস্থাতেও বলল অনেক কিছু, কিন্তু শুধু গোগানির মতো শোনালো সেসব। বিরক্তিতে প্রফেসর হাত সরালো মুখ থেকে। অমনি যেন হাফ ছেড়ে বাঁচল মেয়েটা। বড়সড় চোখে চেয়ে আওড়ালো, মোটেই বেশি কথা বলিনি। আপনি ওয়াশরুমে আসার সময়ও বাচ্চাদের মতো আমার হাত ধরে টানবেন আর আমি কিছু বলতে? ক্রস্ত নরম ঠোঁটে তর্জনী ছোঁয়ালো শেহজাদ। ঝুঁকে আসলো সামনের দিকে। নীল চোখ জোড়ায় কালো মেঘের আনাগোনা। অন্ধকার হয়ে আছে ফর্সা মুখটাও। সেদিকে তাকিয়েও চোখ ফিরিয়ে নিল আরশি। বুকের ভেতর তোলপাড় শুরু হলো মুহূর্তেই। ধুকপুক শব্দে লাফাচ্ছে হৃদযন্ত্রটা। কিশোরীর নিয়ন্ত্রণ নেই তাতে। না নিয়ন্ত্রণ আছে রক্তবর্ণ ধারণ করা গাল দুটোয়। প্রফেসর গলার স্বর ভারী। পরিপাটি করা চুলগুলো এলোমেলো হয়ে গেছে আরশিকে এদিকটায় আনতে গিয়ে। কপালের উপর নিদারুণ অযত্নে পড়ে আছে সেগুলো। দাঁতে দাঁত পিষে বলল, আদি তোমার এত প্রশংসা করবে কেন? মেয়েটা হতবাক। হতবুদ্ধ মস্তিষ্ক সময় নিল সবটা হজম করার। জাম্বুবানের মন খারাপ করার কারণ তার মানে এটা? তার প্রশংসা না করে ওর প্রশংসা করা হয়েছে দেখে এত রাগ? হিংসুটে বুড়ো কোথাকার। আমি ছাড়া আর কেউ তোমার প্রশংসা তো দূর, তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। দম করে কিশোরীর ভাবনার হোঁচট খেলো ওই একটা কথায়। দিঘির ন্যায় দীঘল চোখে বিস্ময়। তখনই ডান গালে আলতো করে হাত রাখলো শেহজাদ। আরশি বোকা বোকা চোখে চেয়ে সেদিকে তাকিয়ে যেন খেয়ে হারালো প্রফেসর। পদ্মকুড়ির ন্যায় ঠোঁট দখল বসালো হুট করেই। কোনো ফাঁক ফোকর বাঁধ রাখলো না ওই পাতলা ওষ্ঠপুটে নিজের আধিপত্য বিস্তারের। নেশালো কণ্ঠ। অল্প থেমে ঘন ঘন শ্বাস ফেলে আওড়ালো, আই এম সরি, বাট আই নিড টু কাম মাইসেলফ ডাউন। আরশির অক্ষিপট কোটরের বাইরে বেরিয়ে আসতেই আরেকবার তপ্ত অধৈর্যরা যেন লুফে নিল মেয়েটাকে। তখনই ফোন বেজে উঠল প্রফেসরের। অনবরত রিং হওয়ার শব্দে হুঁশ ফিরল আরশির। কিছু একটা বলার জন্য ছটফটালো মেয়েটা। হাঁসফাঁস টের পেতে থামলো প্রফেসর। পরপর আস্তে ধীরে হাত দুটো ছাড়লো মাথার ওপর থেকে। ঠোঁট সরাতেই হাঁপিয়ে উঠল আরশি। অসাবধানে আরো একবার ওই নীল চোখে চোখ পড়লেও ক্রস্ত নামিয়ে নিল তা। আনত মুখ তর্জনী তুলে ধরলো শেহজাদের প্যান্টের পকেটের দিকে। অস্পষ্টে আওড়ালো, আপনার ফোন বাজছে। আঙ্গুল অনুসরণ করে সেদিকে তাকালো প্রফেসর। পরপর আবার ফিরে চাইলো আরশির দিকে। দাগ হওয়া ঠোঁটে বুড়ো আঙ্গুল ছোঁয়ালো মেয়েটার। স্লাইড করতে করতে হাঙ্কি স্বরে বলল, Don't ever look at me like that, darling. My damn patience is hate limits. উবার ডেকেছে আয়ান। ট্রলি নিয়ে বাইকে ওঠা ঝামেলা। আপাতত থানায় যাবে, তারপর কাজ সেরে বাসা খুঁজবে। জারার উপরে হওয়ার একটা এখনো চড়ে আছে মাথায়। ভালোবাসে বলে যা খুশি তাই অপবাদ দেবে ওকে।
চরটা গায়ে লাগেনি তখন, কিন্তু কথাগুলো তো লেগেছে। শ্বাস ফেললো অফিসার। গাড়ি চলে এসেছে ওর। তখনই বেজে উঠলো ফোনটা। পকেট হাতে বের করতে দেখলো যারা কল করছে সমানে। কপালে ভাঁজ ফেলে ঢোক গেল আয়ান। তবুও রিসিভ করলো না কলটা, উল্টো সুইচ অফ করে রেখে দিল পকেটে। কিন্তু গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতে গেলে মনে পড়লো যারার ওই কান্না ভেজা মুখ।